পঞ্চাশোর্ধ্ব নারী বা পুরুষের জন্য হাড় ক্ষয় একটি যন্ত্রণাদায়ক রোগ, মানে এটি নিয়ে নানান অস্বস্তি আছে এবং এই হাড় ক্ষয় থেকে বাঁচার অনেক পথ তারা খুঁজে বের করার চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে সফল হন, অনেক ক্ষেত্রে হন না। কিন্তু আসলে সঠিক চিকিৎসা কি বা অপচিকিৎসা কি কি আছে, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আরোগ্য নিকেতনের বিষয় আমরা দিয়েছি হাড় ক্ষয় রোধে করণীয় বিষয়ে কথা বলতে। আমাদের স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন তিনজন বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান, সিনিয়র কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি বিভাগ, ইউনাইটেড হসপিটাল। সঙ্গে আরও আছেন ডাক্তার আহসানুল হক আমিন, সিনিয়র কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগ, এভার কেয়ার হসপিটাল। আরও যুক্ত আছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি প্রথমেই ডাক্তার শাহজাদা সেলিম আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে হাড় ক্ষয় রোগের পরিস্থিতি এই পর্যায়ে কি অবস্থায় আছে, একটু পরিসংখ্যান দিয়েও যদি আমাদের বলতে পারেন। আপনি যে আলোচনাটা অবতারণা করেছেন, এটি শুরুতে যেটি বলেছেন যে বয়স একটা 50 বছরের পরে যারা বলছি, এটা বয়সের সাথে খুব বেশি সম্পৃক্ত। আমাদের দেশেও কিন্তু একটি খুব ভালো ঘটনা ঘটেছে। স্বাস্থ্যকর্মীদেরকে আমি খুব অকুণ্ঠ তাদেরকে অভিবাদন জানাতে চাই যে স্বাস্থ্য খাতে অনেক অনেক রকম সীমাবদ্ধতা, কিন্তু মানুষের গড় আয়ু কিন্তু বাড়ছে। কিন্তু গড় আয়ু বেড়ে এই ঝুঁকিটাও কিন্তু বেড়ে যাচ্ছে হাড় ক্ষয়ের। কারণ প্রতিদিনই বিশেষ করে 34 বছরের বয়সের পর থেকে হাড় ক্ষয়ের সম্ভাবনা বাড়তে থাকে। 50 বছরের উপরে যে হিসাবটি দেখানো হলো, এটা কিন্তু সারা পৃথিবীর হিসাব। কিন্তু এই 50 বছরের হিসাব করলে বাংলাদেশে হয়তো আরও কম বয়সেও এই একই সংখ্যা আমরা পেতে পারি। যেমন ধরেন, এমন হতে পারে যে 46 বছরের বেশি বয়সী হতে পারে। কারণ আমাদের মহিলারা সবচেয়ে বেশি আক্রান্ত। মাসিক পরবর্তী সময়ের মহিলাদের মধ্যে সম্ভাবনা বেশি, এবং এই মাসিক বন্ধ হয়ে যাওয়া মেনোপজের সময় কিন্তু অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশে কিন্তু আগে। তো সেটা হিসাব করলে এই 50 কিন্তু আমাদের ক্ষেত্রে 46-47 হয়ে যেতে পারে। কিন্তু একটি ঘটনা ঘটেছে, এটি দুর্ভাগ্যজনক। বাংলাদেশে কিন্তু জাতীয় পর্যায়ে কোনো গবেষণা হয়নি যার ভিত্তিতে আমরা বলতে পারবো যে বাংলাদেশে এতজন মানুষের হাড় ক্ষয় রোগ আছে বা এতজন মানুষ ঝুঁকিতে আছে। যে গবেষণাগুলো হয়েছে কিছু কিছু প্রতিষ্ঠান ভিত্তিক অথবা খুব ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা ভিত্তিক, সেটা দিয়েও আমরা যদি হিসাব দাঁড় করাতে চাই, প্রায় 90 লক্ষের মতো মানুষ হবে যারা সরাসরি হাড় ক্ষয় প্রমাণ করা সম্ভব। তাদের পক্ষে মধ্যে আমরা বিএমডি করি, বোন মিনারেল ডেনসিটোমেট্রি, এক ধরনের এক্সরে করে দেখা হয়। সেটি করে প্রায় 90 লক্ষের মানুষ হবে যারা আসলে হাড় ক্ষয়ের রোগী। কিন্তু আমরা যে এই দিবসটি নিয়ে যখন আলোচনা করি, তখন কিন্তু মূল থিম থাকে মানুষকে সচেতন করা এবং রোগ প্রতিরোধ করা। তাহলে প্রতিরোধ করতে হবে, মানে যাদের ঝুঁকি আছে এরা কিন্তু কয়েক কোটি হবেন। তাদের মধ্যে বয়স আছে, তাদের মধ্যে হরমোনজনিত অন্য সমস্যা আছে, কিছু ওষুধ খাচ্ছে সেই সমস্যা আছে। কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি হলো আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। যদি আমি এই হাড় ক্ষয়ের সাপেক্ষে বলি, মানে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হলো যে আমাদের খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কথা ছিল, সেখানে ঘাটতি রয়ে গেছে। ভিটামিন ডির ঘাটতি আমরা কিন্তু মোটামুটি সবাই জেনে গেছি যে প্রায় 80% কাছাকাছি মানুষের ভিটামিন ডির ঘাটতি আছে। তাহলে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম হাড় গঠন করার জন্য অত্যাবশ্যকীয় কাঁচামাল, তার যখন ঘাটতি থাকছে, তাহলে এই অবস্থাতে কিন্তু আমরা পৃথিবীর অন্য হিসাবের তুলনায় আমরা অতিরিক্ত ঝুঁকিতে আছি। তাহলে এই ঝুঁকিটা যদি আমরা মেনে নেই, তাহলে এখন আমাদের অতি জরুরি পদক্ষেপ হবে যে জাতীয় ভিত্তিক একটি গবেষণা করে কতজন মানুষ এতে আক্রান্ত, কতজন মানুষ তীব্র ঝুঁকিতে, মাঝারি ঝুঁকিতে বা অল্প ঝুঁকিতে আছে, এবং এই ক্ষেত্রে করণীয়। তো আমরা মনে হয় আজকে আরো দুজন বিশেষজ্ঞ আমাদের সেই জায়গাতে আসবো। ডাক্তার আহসানুল হক আমিন, আপনার কাছে জানতে চাই যে হাড় ক্ষয় কার কি অবস্থায় আছে? কারণ আমাদের দেশের যে পরিস্থিতি, খাবারের পরিস্থিতি, দূষণের পরিস্থিতি, আরও নানা রকম অবস্থা তো আছে। এটি 50-এর আগেও হয়ে যাচ্ছে, যেটি স্যার বলছিলেন। মানে যখন এই হাড়টা দুর্বল অবস্থায় থাকে, উনি তো সহসায় টের পান না, একটা বিপদে পড়ার পরে টের পান। মানে কত রকম বিপদ ঘটে যায় আসলে দৈনন্দিন জীবনে ঘটছে, এবং এটা কি হারে ঘটছে? হাড় ক্ষয়কে আরেক নামে ডাকা হয় নীরব ঘাতক অথবা নীরব রোগ। ব্যাপারটা হচ্ছে যে একেবারে আমরা খুব স্পেসিফিক 1, 2, 3 কোনো উপসর্গ এখানে বলতে পারবো না। এই ক্ষেত্রেই আমাদের সচেতনতার প্রয়োজন আছে, কারণ এটা তো দেখা যায় না। ছোট্ট আপনাকে উদাহরণ দেই, আপনি প্রায়ই শুনবেন আপনার পরিবারের ভিতরেই, আপনার পারিপার্শ্বিক, যে
দাদি নানি অথবা মা হঠাৎ করে পা পিছলে পড়ে গিয়েছেন, তার উরুসন্ধির হাড় ভেঙে গেছে, সিঁড়িতে স্টেপ মিস করেছেন, তার কোনো একটা ফ্র্যাকচার হয়ে গেছে, বিছানার থেকে নামতে গিয়েছেন, কোনো একটা আঘাতে, ছোট্ট আঘাত, ইংরেজিতে বলা হয় লো ট্রমা ফ্র্যাকচার, মানে যেটা হওয়ার কথা না, সামান্য একটা পা পিছলে একটা ঝাঁকুনিতেই তাদের একটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে হাড় ক্ষয়ের কারণে। এবং এই ফ্র্যাকচারটার কনসিকুয়েন্স মানে এর যে একটা যে ইফেক্ট সেটা কিন্তু ভয়াবহ। তিনি বিছানা সজ্জা হয়ে যান, তাকে হাসপাতালে ভর্তি করে রাখতে হয় দীর্ঘদিন, তার সার্জারির প্রয়োজন হয় এবং এই অসুস্থতা অন্য বহু অসুস্থতাকে ডেকে আনে। এবং এই হাড় ক্ষয় শুনতে আমাদের খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর কনসিকুয়েন্স কিন্তু কোনো অংশে একটা ক্যান্সারে যেরকম সাফারিং হয়, অথবা একটা হার্ট অ্যাটাকে যেরকম সাফারিং হয়, অথবা অন্য বড় বড় রোগ ক্রনিক ধরেন রেনাল ফেইলুরে যে সাফারিং হয়, আমাদের হিসাবে দেখা গেছে যে একজন হাড় ক্ষয়জনিত ফ্র্যাকচার পরবর্তী সাফারিং বলতে আমি সবই বোঝাতে চাচ্ছি, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক যে খরচটা হয়, তার যে কষ্ট হয়, যে চিকিৎসাটা, এটা কিন্তু এই বড় বড় রোগের থেকে কোনো কোনো অংশে বেশি। কাজে আজকে দেখেন আমরা ব্রেস্ট ক্যান্সারের কথা বলি, আমরা হার্ট অ্যাটাকের কথা বলি, কিন্তু হাড় ক্ষয়ের বিষয়টা কিন্তু ওরকমভাবে আমরা বলি না। কেন বলি না? যে আমাদের উপসর্গগুলি খুব কম। এই কারণে আপনি একটা রোগ তৈরি করে তার চিকিৎসা করবেন, সেটা কিন্তু ভালো না। তার আগে আমাদের খবর রাখতে হবে যে আমরা এই হাড় ক্ষয় রোগে আক্রান্ত হচ্ছে কিনা। তার জন্য অনেক ধরনের পদ্ধতি আছে। এখন ছোট্ট একটা পরীক্ষা আছে, বিএমডি বলা হয়, বোন মিনারেল ডেন্সিটোমেট্রি, ডক্টর শাহজাদ সেলিম বলেছেন। তার মাধ্যমে আমরা হাড়ের ঘনত্বটা মেপে একেবারে বলে দিতে পারি যে ইনি হাড় ক্ষয় রোগে আক্রান্ত, ইনি আক্রান্ত না। বয়স 50 পেরিয়ে গেলে আপনি কি মনে করেন অন্তত একটা পরীক্ষা করে ফেলা উচিত? এমনি কোনো ধরনের যদি সন্দেহ হয়, কোনো ধরনের একটা সুযোগ পাই, আমাদের বিএমডি করে ফেলা উচিত। বয়সের জন্য আমাদের ওয়েট করা উচিত না। কিছু কিছু ক্ষেত্রে তো আছে, যেমন খুব ওজন কম, অথবা স্টেরয়েড খাচ্ছেন, অথবা উনি কোনো বড় ধরনের রোগে আক্রান্ত, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক রেনাল ফেলিউরে আক্রান্ত, ওনার হরমোনজনিত কিছু রোগ আছে, হাইপারথাইরয়েডিজম আছে, হাইপার প্যারাথাইরয়েডিজম আছে। হাইপারথাইরয়েডিজম কিন্তু আমাদের দেশে থাইরয়েডজনিত রোগ অনেক বেশি। কাজে এইসব ক্ষেত্রে আপনি বয়সের জন্য অপেক্ষা করা উচিত না। বয়সকে আমরা কাট অফ ধরবো স্ট্যান্ডার্ড হেলথ কেয়ার সিস্টেম যেসব দেশে আছে উন্নত বিশ্বে, আমাদের জন্য আমি মনে করি যে খুব বয়সের বারে আটকে না রেখে একটু সন্দেহ হলেই আমাদের পরীক্ষা করে ফেলা উচিত। আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। পরিস্থিতি মানে আপনাদের কাছে রোগী আসার প্রবণতা মানে সেটি কেমন বা কত বেশি মাত্রায় আসছে, বা আমরা চিকিৎসার একটু আলোচনা করতেও পারি যে কনফার্ম হয়ে গেলেন যে হাড় ক্ষয় হয়েছে, আপনারা কি কি চিকিৎসা দেন? আসলে হাড় ক্ষয়টা কেন হচ্ছে, জি এটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। জি প্লিজ বলুন। কারণ আমাদের এটা জানতে হবে, কারণ তখন কিন্তু আমরা হাড় ক্ষয়ের কারণগুলো যদি আমরা বের করতে পারি, তাহলে আমাকে ওই কারণগুলোকে অ্যাড্রেস করতে হবে। আমরা দেখলাম যে না, কোনো কারণ পাচ্ছি না, তখন আমরা কি চিকিৎসা করতে পারি। তো আমাদের যদি কারণগুলোর দিকে তাকাই, তাহলে একটা হলো সেলিমের, ডক্টর শাহজাদ সেলিম কিন্তু প্রথমে বলেছে এজ একটা ফ্যাক্টর। বয়স বাড়ার সাথে সাথে এই রোগের প্রকোপটা বেড়ে যাচ্ছে, বিশেষ করে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে, অথবা ছেলেদের তো 50-এর পরে, বিশেষ করে 70 বছরের পরে কিন্তু এটা খুব এক্সট্রিম বোন লস হয়। এবং বাংলাদেশে মানুষের গড় আয়ু কিন্তু অনেক বেড়ে গেছে, বলা হয় যে আরাউন্ড বোধহয় 73 ইয়ার্স বোধহয় বাংলাদেশের মানুষের গড় আয়ু। তাহলে এরকম একটা গড় আয়ুর দেশে তো এত মানুষ, আর তারপরে তো আমাদের দেশে যেটা সেলিম বা আমাদের ডক্টর আমিন যেটা বলছিল যে আমাদের দেশে কিন্তু আরও কম বয়সে এই প্রবলেমটা তাহলে হয়ে যাচ্ছে, তাহলে এই জন্যে বয়স এখানে একটা ফ্যাক্টর। দুই নম্বর হলো যে আমাদের কিন্তু আমরা যেটা দেখি প্র্যাকটিক্যালি যে আমাদের কায়িক পরিশ্রম নাই, কায়িক পরিশ্রমটা কমে গেছে। খাবারে সেলিম বলছিল ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডির অভাব, এইগুলো আছে। তারপরে স্মোক করে যারা, তাদের কিন্তু রিস্ক বেশি। অ্যালকোহলিক আমাদের দেশে হয়তো এই জিনিসটা আমরা কম করলাম। তারপরে আমাদের আরেকটা অভ্যাস আছে, আমরা পাতে লবণ খাই, এক্সেস লবণ, এইটা কিন্তু অস্টিওপোরোসিসকে বাড়িয়ে দেয়। তারপরে যাদের ক্ষীণ স্বাস্থ্য, আমরা বাংলাদেশে সেলিম বলছিল যে অত বড় স্টেট নাই, কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে শহরে যে অস্টিওপোরোসিসের হয়তো
একটা পার্সেন্ট দেখা গেছে 24%, গ্রামে দেখা যাচ্ছে 48%। তাহলে গ্রামে কেন অস্টিওপোরোসিসের প্রকোপ বেশি? তারা তো সানলাইট এক্সপোজ হচ্ছে, সেখানে কিন্তু ম্যাল নিউট্রিশন ইজ এ ফ্যাক্টর সেখানে। তাহলে এই ম্যাল নিউট্রিশন এইটাকে অ্যাড্রেস করতে হবে। আমাদের সানলাইটের এক্সপোজার, আমরা বলছি আমাদের দেশে বিশেষ করে মেয়েদের, আমাদের যে ড্রেস, আমাদের মুসলিম ড্রেস যেটা, আমরা কিন্তু অনেক সময় এক্সপোজ হই না, সানলাইটে আলো পাই না, আলো পাচ্ছি না। তো এই ফ্যাক্টরগুলো তো আছেই। কিছু রোগ একটু যেটা ইঙ্গিত করছিল আমাদের আমিন, যে কিছু কিছু হরমোন যেমন স্টেরয়েড ওভার ইউজ হচ্ছে, থাইরয়েড হরমোন, হাইপারথাইরয়েডিজম যদি থাকে, তার থাইরয়েড হরমোন শরীরে বেশি থাকে, প্যারাথাইরয়েড যদি হরমোন বেশি থাকে, হাইপার প্যারাথাইরয়েডিজম, এই রোগগুলোকে কিন্তু বাড়িয়ে দেয়। আরেকটা জিনিস হলো যে আমরা কিন্তু ওই যে বললাম যে কিছু ওষুধের মিসইউজ হচ্ছে, যেমন আমরা এই যে গ্যাসের ওষুধ খাচ্ছে সবাই, হ্যাঁ 4,500 কোটি টাকা খেয়ে ফেলছে এক বছরে। হ্যাঁ, এই যে গ্যাসের ওষুধ, এটা কিন্তু একটা অস্টিওপোরোসিসের, ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হচ্ছে, অস্টিওপোরোসিসের একটা বড় কারণ। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তারপরে একটা যে আমরা যে এটা যে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদেরও সতর্ক হওয়া দরকার। তাহলে সেজন্য আমরা তাহলে কি করব, আমাদের কি করতে হবে, অ্যাড্রেস করতে হবে কি, তাহলে আমাদের কি করতে হবে, নিউট্রিশনটা আমাদের এনশিওর করতে হবে। ক্যালসিয়াম কিন্তু আমাদের দেশের মানুষের, ওই যে সেলিমের একটা ইঙ্গিত দিচ্ছিল যে আমরা কিন্তু অ্যাডিকুয়েট ক্যালসিয়াম খাই না। তাহলে আমাদের যার বয়স, যার একটা মেয়েদের যার বেশি করে পোস্ট মেনোপোজাল লেডি, মাসিক বন্ধ হয়ে গেছে, বয়স বেশি, অ্যারাউন্ড 70-এর কাছাকাছি, তাদের কিন্তু শুধু ওই খাওয়ার ক্যালসিয়ামটা বেশি করলে হবে না, তাকে আমরা সাপ্লিমেন্টাল ক্যালসিয়াম তাকে দিতে হবে। তাকে ভিটামিন, আমরা আমাদের দেশে মানুষের ভিতরে এখন এটা ঠিক যে আমরা দেখি আমাদের, আপনি যেটা বলছিলেন যে আমাদের কাছে যারা আসে অনেকের এই অ্যাওয়ারনেস, অনেকে দেখি ভিটামিন ডি খায়, অনেকে এখন খাচ্ছে এটা ভিটামিন ডি। তো এইখানেও কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজেশন করা নাই, কে খাবে কে খাবে না, লেভেলটা আমরা একটা ধরে নেই যে 30-র মতো ধরে নিই, দিয়ে আমরা করছি অনেক ক্ষেত্রে। তো এইখানে ইয়ে করতে, যদিও বলা হয় দেখি যে আমরা যে করলে প্রায় সবারই ভিটামিন ডি আমাদের কম। এমনও কিছু কিছু স্টাডি বলা হচ্ছে যে বিশেষ করে এক্সট্রিম এজে যাদের, তাদের 80 to 90% বলা যায় হ্যাঁ ভিটামিন ডির অভাব। তাহলে ভিটামিন ডি এটা তাদের অনেকগুলো ইস্যু মিলে আসলে হাড় ক্ষয়ের বিষয়টা। ডাক্তার শাহজাদ সেলিম, আপনার কাছে জানতে চাই যে এবারের প্রতিপাদ্য বা মানে স্লোগানে আসলে কি বলা হচ্ছে, কোন জায়গাটিকে আসলে বেশি এমফাসিস দেওয়া হচ্ছে? এটি অন্যান্য অনেক থিমের চেয়ে প্রতিপাদ্য বিষয় হচ্ছে একটি খুব আলাদা রকমের। ইংরেজিতে হলো ইটস আনঅ্যাকসেপ্টেবল। তো ইন্টারন্যাশনাল অস্টিওপোরোসিস ফেডারেশন কাজটি করে, তারা যেটি তাদের কিন্তু তীব্র মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো যে যারা রাষ্ট্রীয় বা বৈশ্বিক নীতি নির্ধারণকারী, তারা কেউই এটাকে ওভাবে গুরুত্ব দিচ্ছেন না। হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, স্বাস্থ্যসেবা প্রদানকারী জনবল বা কাঠামো যা আছে, সেখানেও এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। আর সবচেয়ে মারাত্মক হলো যারা আক্রান্ত তারাও খুব বেশি সচেতন নন। তা 3টা এরিয়াকেই ওনারা এবার একটু আঘাত করার চেষ্টা করেছে, 3 গ্রুপকেই সচেতন হতে হবে। তাহলে সচেতন হয়ে আমরা কি করব? তাহলে প্রথমে যেটা করতে হবে যে আমরা যে আগের আলোচনাগুলো করেছি তার সাথে মিল আছে, আমি একটু অন্যভাবে বলি সেগুলোই। তাহলে আমাদেরকে প্রথমেই স্ক্রিনিং করতে হবে, শনাক্ত করার চেষ্টা করতে হবে। তো শনাক্ত করলে আমরা 3 রকম পাবো, যে খুব ভালো আছি, আরেক গ্রুপ আছে অস্টিওপেনিয়া বলে, যে হাড় ক্ষয় শুরু হয়ে গিয়েছে কিন্তু যে পরিমাণ হলে হাড় ক্ষয় রোগ হয়েছে বলা যাবে সেখানে গিয়ে পৌঁছে নেই, প্রি ডায়াবেটিসের মতো আর কি। এটা কিন্তু একটা ভালো জায়গা, যে ওখান থেকে কিন্তু কাউকে পিছনে ফিরিয়ে আনা সম্ভব। আর আরেক গ্রুপ পাবো, যেহেতু রোগটির কোনো খুব স্পষ্ট করে বলেছেন আমিন ভাই যে নীরব ঘাতক, ওনার যখন লক্ষণ দেখা দিবে এটি কিন্তু বেশ কয়েক বছর পরে, উচ্চতা কমে যাবে, হাড় অল্পতেই ভেঙে গিয়ে একটা ব্যথা তৈরি হয়েছে এরকম, কিন্তু অন্য কোনোভাবে সাধারণত কোনো লক্ষণ দেখা দিবে না। তাহলে এই আমরা টেস্ট করে উনি হয়তো ভাবছেন যে খুব ভালো আছেন, কিন্তু ওনার দেখা গেল যে মানে অনেক বেশি হাড় ক্ষয় হয়ে গেছে কোনো একটা। এটা এমন, আমি অনেক সময় রোগীদেরকে এভাবে বলি যে বাতাসের টোকা দিলে যেরকম হয় ওইরকম আপনার গায়ে টোকা লাগলেও হাড় ক্ষয় হতে পারে, এমন ধাতরা হয়ে যায়। এটাকে পোড়া হাড্ডি বলে, আমি বাংলাতে হাজরা হাড্ডি বলতে পারি, এরকম একটা বাংলা দাঁড়াতে পারে। তাহলে ওনারা যেটা করেছে, তাহলে সকল গ্রুপকে খুব বেশি মাত্রায় সচেতন এবং কর্ম উদ্যোগী অ্যাক্টিভ হওয়ার জন্য অনুরোধ করেছেন। কীরকম হবে? তাহলে রাষ্ট্রীয় পলিসি, বৈশ্বিক পলিসি এমন হবে যেখানে যেখানে কাজ করার সুযোগ সেখানে সেখানে ওরা কাজ করবেন। এখন রাষ্ট্রীয় কাজ, বৈশ্বিক কাজ, কাজের শুরুতে কিন্তু পরিকল্পনা এবং অর্থ বরাদ্দ লাগবে। এবং এখানে আমিন ভাই একটা ভালো জিনিস বলেছেন যে আমরা কিন্তু অনেকগুলো রোগ কথা শুনলে একটু নড়ে চড়ে বসি, হার্ট অ্যাটাক হয়েছে,
রিং লাগাতে হবে, বাইপাস করতে হবে, ক্যান্সার হয়েছে। হাড় ক্ষয়ের কনসিকুয়েন্স অনেক খারাপ হলে সেটা নিয়ে আমরা খালি খারাপ না, মানে যে কোনো অর্থে আমরা যদি এইভাবে বলি, যেমন বাংলাদেশে তো মানুষের তুলনায় হাসপাতালের সংখ্যা কম, বেড কম, তাহলে সারা পৃথিবীতে যে রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে সবচেয়ে বেশি দিন বিছানায় দখল করে থাকেন তার মধ্যে হলো হাড় ক্ষয়ের কারণে ফ্র্যাকচার হয়েছে তারা। দেখেন, তাহলে আমি যদি চাই যে বেশি সংখ্যক মানুষকে সেবা দেবো এই কটার সীমিত বিছানা দিয়ে, তাহলে হাড় ক্ষয়কে প্রতিরোধ করতে হবে আগে। তাহলে এখানেও কিন্তু সচেতন নই আমরা, হাসপাতাল নই, কর্তৃপক্ষ নই, তারা স্বাস্থ্যসেবা দিচ্ছে তারা নই, এবং জনগণ তো নয়ই। তাহলে এইখানে এই দিবসটিকে এরা এভাবে এবার আঘাত করার চেষ্টা করেছেন যে কোনোভাবেই যা হচ্ছে গ্রহণযোগ্য নয়, পরিবর্তন করতে হবে। তাহলে পরিবর্তন শুরু হবে নীতি নির্ধারণ থেকে, পরিবর্তন শুরু হবে স্বাস্থ্যসেবা প্রদান থেকে, শেষ হবে গিয়ে যে স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন মানে রোগী হচ্ছেন তার কাছে গিয়ে। এবং আজকের যে অনুষ্ঠানটা আমরা কিন্তু নিচ থেকে শুরু করছি, জনগণ যারা আক্রান্ত হয়েছেন, ঝুঁকিতে আছেন, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু অনুরোধ করতে পারি যে যার যার অবস্থানটি বোঝার চেষ্টা করুন, যার যার অবস্থান বুঝে একজন হরমোন বিশেষজ্ঞের কাছে, আপনার কাছাকাছি অন্য বিশেষজ্ঞ থাকলে যে সেবা দিতে পারে তার কাছে যান, কিন্তু নিরূপণ করে নিতে হবে যে আমি হাড় ক্ষয়ের ঝুঁকিতে আছি বা হাড় ক্ষয়ের রোগী কিনা। এটি করতে গেলেই কিন্তু পিকচার চেঞ্জ হয়ে যাবে। আপনি হাবিব স্যারের কাছে যে প্রশ্নটা করলেন যে যারা আসে তারা কি কতটুকু সচেতন হয়ে আসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বাকিদের একই রকম হবে হয়তো, যে এই 99% রোগ আমি নিজের উদ্যোগে ওনাকে বলি যে আপনি এটা চেষ্টা করেন, আপনার কিন্তু সম্ভাবনা আছে হাড় ক্ষয় ধরা পড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2-1 হঠাৎ করে অন্য কোনো কারণে অন্য কারো কাছে টেস্ট করে আমার কাছে এসেছে। এটা কিন্তু বাংলাদেশের একদম সাধারণ মানে কমন দৃশ্য এটা। তাহলে এটাকে যদি আমরা আগে ঠেকাতে চাই তাহলে যে কোনো সময় আমাকে যে কোনো একটা লক্ষণ থাকলে, সন্দেহ থাকলে আমাকে পরীক্ষাটা করার জন্য উদ্যোগ নিতে হবে, সেটা কিন্তু ঘাটতি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার আহসানুল হক, বাংলাদেশে যেটি ট্রেন্ড, যেমন মনে করেন যে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ আমরা বলছি, সেখানে যৌন রোগের সব পার্টি কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞ দেখছেন না, কিন্তু মানুষ হয়তো ওই ট্যাগলাইনের কারণে মনে করছে আমার যৌনের সমস্ত সমস্যা তাকে দেখতে হবে। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে হয়তো ভেঙে যাবার পরে আসলে একজন অর্থোপেডিশিয়ানের দেখবার কথা, কিন্তু হাড় ক্ষয়ের সব রোগীরাই কিন্তু দেখা যায় সাধারণত যে এটা একটা অর্থোপেডিশিয়ানই আসলে দেখবেন। সেক্ষেত্রে এই হাড় ক্ষয় রোগের সাথে আপনাদের বা হরমোন রোগ বিশেষজ্ঞের সম্পর্কটা কত গভীর সেটা একটু যদি পরিষ্কার করেন। অত্যন্ত ধন্যবাদ আপনাকে। দেখেন, রোগী কিন্তু সবার, আমরা কিন্তু পেশেন্টকে ভাগ করব না, একজন পেশেন্ট আমাদের সবার। তবে হচ্ছে একজন ভেঙে গেলে তার চিকিৎসা করবেন, সেটা একটা ডিফারেন্ট। আরেকজন যেন না ভাঙে সেই চিকিৎসা কাজটা করবেন। তো আমাদেরকে এইভাবে করে যেন আমরা রোগীকে আরো ভালোভাবে অ্যাটেনশন দিতে, মানে ভাঙা পর্যন্ত যেন না যায়, সেটা আমাদের চাওয়া, ভাঙা পর্যন্ত না যায়, এইটাই কিন্তু বারে বারে আমরা সবাইকে বলতে চাই। এবং ভাঙা পর্যন্ত যেন না যায় এই অ্যাওয়ারনেসটাই তৈরি হচ্ছে না বলেই সেলিম ভাই যেটা বললেন যে ইন্টারন্যাশনাল অস্টিওপথিক ফাউন্ডেশন বলেছে যে এটা অগ্রহণযোগ্য, এত বড় একটা প্রবলেম, আমরা কেন এটাকে নজর দিচ্ছি না। চিকিৎসকের পার্টটা আমি বাদ দিই, দুটো প্র্যাকটিক্যাল কথা আমি আপনাকে বলি। দেখেন, হাড় গঠন কিন্তু শুরু হয় মায়ের গর্ভ থেকে এবং সেটা চলতে থাকে 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত। তারপরে কিন্তু এই পুঁজিটাই আমার বাকি জীবনটা কাজে লাগবে। এই সময় আমি কতখানি পুঁজি তৈরি করতে পারছি, এইখানে কিন্তু চিকিৎসকের ভূমিকা থেকেও সমাজের ভূমিকার ভীষণ একটা প্রয়োজন আছে। দুটো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স উদাহরণ আমি আপনাকে দেই। হাড় তৈরি হবে কয়েকটা ফ্যাক্টরের মাধ্যমে, নিউট্রিশন সেলিম ভাই বললেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং শরীরের হরমোনগুলির একটা প্রপার একটা সিনক্রোনাইজড অ্যাকশন হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই বয়সের ছেলেদের গ্রোয়িং এইজের যে যারা স্কুল গ্রোয়িং তাদেরকে আমরা দিতে পারছি? ঢাকা শহরের আপনি স্কুলগুলোর কন্ডিশন দেখেন, আমরা কি দিতে পারছি? আমার মনে হয়
একটা ক্লাসরুম বন্ধ করে দিয়ে দরকার হলে সেই জায়গায় একটা খেলার ব্যবস্থা করা উচিত। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ওয়েট বিয়ারিং অ্যাক্টিভিটি আপনার হাড্ডিকে শক্ত করবে যেন ফ্র্যাকচার ভবিষ্যতে না। এবং বাস্তবতা এমন জায়গায় গেছে এই যে শারীরিক চর্চাকে ফোর্স সাবজেক্ট করে রাখা, ওই জায়গা থেকে এত দুঃখজনক। এইটাই অ্যাওয়ারনেসটা তৈরি করার আমাদের ভীষণভাবে প্রয়োজন। 1 নম্বর, ঢাকা শহরে এবং পুরো বাংলাদেশে আরেকটা কালচার তৈরি হয়েছে, দেখবেন জিম কালচার বলা হয়, জিমনেশিয়াম, ভেরি গুড। কিন্তু দেখেন প্রত্যেকটাই কিন্তু অর্থেরই বিনিময়। তা আমরা সমাজ থেকে কি রাষ্ট্রের থেকে একটা চমৎকার জিমনেশিয়ামে তৈরি করে দিতে পারবো না, যে যেখানে তারা যাবেন, আনন্দ করবেন, তারা এক্সারসাইজ করবেন? তো এই দুটো ক্ষেত্র আমাদেরকে কিন্তু সামগ্রিকভাবে এগিয়ে আসতে হবে। বাচ্চাদের স্কুলে খেলাধুলার বিষয়, তাদের নিউট্রিশন এবং পুরো সমাজকে এমনভাবে তৈরি করতে হবে যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা করতে পারি, ওয়েট বেয়ারিং। মহিলারা অস্টিওপোরোসিসে আক্রান্ত হন বেশি। আমরা কি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটার পরিবেশ তৈরি করে দিতে পেরেছি? পারিনি। কাজেই সবারই এখানে একটু মনোযোগ দেওয়া উচিত। আমি যেই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, একটু আরো স্পেসিফিক জানতে চাই, যে হরমোন রোগ বিশেষজ্ঞদের সঙ্গে মানে হাড় ক্ষয় রোধের এই রিলেশনের বিজ্ঞানসম্মত জায়গা কোথায়? অবশ্যই আছে। যদি আপনার আর্লি মেনোপজ হয়ে যায়, জি, মহিলাদের ইস্ট্রোজেন হরমোনটা তখন কমে যায়। ইস্ট্রোজেন হরমোনটা হাড্ডিটাকে প্রোটেক্ট করে রাখে। তখন আমরা ইস্ট্রোজেন সাপ্লিমেন্ট আর্লি মেনোপজের ক্ষেত্রে আমরা দিতে পারি, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আমাদের থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েডের আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করি, কিন্তু প্রায় দেখা যায় রুগীরা ফলো আপে আসেন না, ডোজটা বেশি থেকে যায়, হাইপারথাইরয়েড স্টেট হয়ে যায়, সেটা কিন্তু হাড্ডিকে দ্রুত নরম করে ফেলে। হাইপারথাইরয়েড রোগ যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকে, হরমোনটা বেশি থাকে, তখন কিন্তু এটা হাড্ডিকে নরম করে দিবেই। স্টেরয়েড, নানা কারণে এখন আমরা স্টেরয়েড দিয়ে থাকি, ডেঙ্গু থেকে শুরু করে, অ্যাজমা থেকে শুরু করে, স্কিন ডিজিজ থেকে শুরু করে, এটা তো ডাক্তারিভাবে। আর 101টা কারণ এটাকে অ্যাভয়েড করা হয়। ইভেন আপনি শুনে অবাক হবেন যে কোনো কোনো ক্ষেত্রে অল্প বয়সী মেয়েদের স্বাস্থ্য ভালো করার জন্য স্টেরয়েড ব্যবহার করা হয়। এত বড় সাংঘাতিক জীবন হচ্ছে। কাজে এইসব ক্ষেত্রে স্টেরয়েড যখনই কেউ গ্রহণ করবেন, আমার মনে হয় তখনই তাকে একজন হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ এখানে একটু পরিষ্কার করে দিচ্ছি, সেটা হলো এবং ভিটামিন ডি, এটা কিন্তু একটা হরমোন। কাজে ভিটামিন ডি সম্পর্কিত যেসব চিকিৎসা অথবা উপসর্গ, এগুলিও হরমোন বিশেষজ্ঞ যতটা ভালোভাবে ম্যানেজ করতে পারবে। একটু যোগ করতে চান সংক্ষেপে? আমিন ভাই কিন্তু মোটামুটি দাঁড় করিয়ে দিয়েছে কাঠামোটা। আমি আর একটু মানে খুব স্পষ্ট করার জন্য বলছি, এই হাড় ক্ষয়, অস্টিওপোরোসিস একটা মেটাবলিক ডিসঅর্ডার। আচ্ছা। আর হরমোন নিয়ে আমরা যে কথা বলি, আমাদের সাবজেক্টটা হলো এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম। তাহলে যেমন ধরুন ওবেসিটি একটি মেটাবলিক ডিসঅর্ডার, তো এটা তো আমরা অনেক আলোচনা করছি। হাড় ক্ষয় কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার। তাহলে বোন কিন্তু মানুষের পুরো গঠনই দাঁড়াচ্ছে, কিন্তু যেমন ধরুন একটা ছেলে হবে কিনা মেয়ে হবে, কে ঠিক করছে? সেটা কিন্তু হরমোনই ঠিক করছে। ও বেড়ে উঠবে পুরুষালী ভাবে না পুরুষ অনেকটা মহিলা ভাবে, মহিলা পুরুষ ভাবে, এগুলো হরমোনের কিন্তু প্রভাব আছেই। কিন্তু হাড় গঠন থেকে শুরু করে এই হাড়ের অস্তিত্ব টিকিয়ে রাখা, ক্ষয় হওয়া বা না হওয়া, টোটাল একটা মেটাবলিক প্রক্রিয়া, ড্রাইভেন বাই মানে পরিচালিত হচ্ছে হরমোন দ্বারা। তো এই জন্য কিন্তু ওই অস্টিওপোরোসিস এই আমাদের ডোমেইনে আমাদের এলাকার মধ্যেই থেকে যাচ্ছে। কিন্তু আরও অনেকগুলো ঘটনা, কিন্তু জেনেটিক রোগ আছে যেগুলোর কারণে হাড় ক্ষয় হতে পারে। তাহলে তার জন্য কিন্তু বাংলাদেশে কিন্তু এই সাবজেক্ট নেই, কিন্তু অন্য দেশে কিন্তু আছে, জেনেটিক এক্সপার্ট আছে, তারা তখন দেখবে। আবার যেমন বারবারই আমরা বলছি, সারা পৃথিবী বলছে যে মেনোপজের পরে হাড় ক্ষয়ের ঝুঁকি বেড়ে যাচ্ছে, তাহলে ওই রোগে কিন্তু প্রধানত গাইনি ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু একসময় আবার আমাদের পরামর্শ নিচ্ছে। তাহলে এখানে যেই কাজ শুরু করুক, তারপরে পরিস্থিতি সাপেক্ষে যার যে বিশেষজ্ঞ সেবা লাগবে সেই বিশেষজ্ঞ যুক্ত করতে হবে। এখানে কিন্তু বাংলাদেশে আমাদের, আপনি তো দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, অনেক অভিজ্ঞ, জানেন যে আমাদের কিন্তু ঘাটতি রয়ে গেছে। তো আমরা যেটা করতে চাই, আলোচনাটা যেখান থেকে শুরু হবে কিন্তু শেষ হবে না, শেষ হবে সকলকে যুক্ত করে। তাহলে আমরা আমাদের প্রতিটি মানুষকে, আমি খুব স্পষ্ট করে বলেছি যে একজন রোগী সকল চিকিৎসক তার সেবা দিবেন, সবাই দিবে, স্বাস্থ্যের প্রতিটা অংশ তার জন্য সেবা দিবে, কিন্তু কেউ একজন তো শুরু করবে, তো সেটা হওয়া উচিত একজন এন্ডোক্রাইনোলজিস্ট। আপনাকে ধন্যবাদ। অধ্যাপক হাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই, যেটি আমি প্রথমে একটু ইঙ্গিত দিয়েছিলাম, যে আপনি যে অবস্থায় রোগীটিকে পেলেন, আপনি যদি চিকিৎসা শুরু করে ফেলার পরে কতটুকু রিকভার করা যায়? কারণ
যিনি সারা জীবনে যার ফুড মানে চেইন ঠিক আছে, ক্যালসিয়াম ঠিক আছে বা ভিটামিন ডি এর ঘাটতি নাই, সে যেভাবে যতদিন পর্যন্ত ভালোভাবে চলতে পারবে, যিনি এগুলো মেনে চলেন নাই, মানে তিনি তো হঠাৎ করে একদম আরও বেশি ভেঙে চুরে যাবেন আর কি। সেক্ষেত্রে ট্রিটমেন্ট দিয়ে আপনার কতটুকু রিকভার করা যায়? আচ্ছা, এখানে একটু আমি আগের টপিকসটা আরেকটু সাপ্লিমেন্ট করতে চাই। প্লিজ। তো আসলে যে জিনিসটা হলো যে এন্ডোক্রাইনিস্টের রোল কি, তো একটা জিনিস সেটা আমরাও দেখছি যে একটা হলো যে এই অস্টিওপোরোসিসের একটা হলো আন্ডার ডায়াগনোসিস হচ্ছে, আন্ডার ট্রিটমেন্ট হচ্ছে, আরেকটা কিন্তু একটা মিস ডায়াগনোসিস এবং মিস ইউজ অফ ড্রাগস হচ্ছে এখানে। বিশেষ করে আমরা দেখি, বিশেষ করে ইয়াং লেডি একটা আমাদের কাছে অনেক সময় আসে পোস্ট মেনোপজাল লেডি, বয়স তার অথবা একজনের 60 বছরের বয়স্ক মহিলা, তাকে আমি ক্যালসিয়াম যখন দিলাম, উনি বলেন না ডাক্তার সাহেব ক্যালসিয়াম খেলে তো সমস্যা হয়, আমি ক্যালসিয়াম খাবো না। কিন্তু আমরা দেখছি যে ইয়াং মহিলা, কি সমস্যা আপনার? মাজা ব্যথা, তার জন্যে উনি ক্যালসিয়াম খাচ্ছেন। তাহলে ক্যালসিয়াম কিন্তু মনে রাখতে হবে, ক্যালসিয়াম কিন্তু পেইন রিলিভার না। তাহলে ক্যালসিয়াম কে খাবে? তাহলে এইখানে কিন্তু আমাদের তাহলে একটা রোগের ডায়াগনোসিস করা এবং রোগের অ্যাপ্রোভ ট্রিটমেন্ট, এইখানে কিন্তু এন্ডোক্রাইনিস্টের যথেষ্ট রোল আছে। তাহলে আমি কাকে দিব এই আমরা এইটা দেখি, আমরা শুধু কারণ রোগীদের কথা বলছি না, আমরা অনেক সময় একজন ফিজিশিয়ানের কাছে যাচ্ছে, উনি একটা অস্টিওপোরোসিস একটা ওষুধ পাচ্ছে, তার অস্টিওপোরোসিস কতটুকু সেই কিন্তু পরিমাপ করা হয় নাই, তার বিএমডি দেখা হয় নাই। তো বিএমডি যদি না দেখি, আমি ভবিষ্যতে আপনি যে প্রশ্নটা করলেন যে তাহলে আমি তার প্রোগ্রেসটা কিভাবে দেখব, হ্যাঁ, তাহলে তার ফলো আপটা আমি কীভাবে করব, তাহলে একটা রোগের সঠিক ডায়াগনোসিস করার দরকার, যে কখন আমি ডায়াগনোসিস করব, কখন আমি কি টেস্ট করব, তারপরে তার এই যে অন্যান্য যে এন্ডোক্রাইন ডিজিজগুলো আছে কিনা, তার হাইপোগোনাডিজম, তার সেক্স হরমোন কমে গেল কিনা, থাইরয়েড হরমোন বাড়লো কিনা, কর্টিসল বাড়লো কিনা, প্যারাথাইরয়েড বাড়লো কিনা, এই জিনিসগুলো এভ্যালুয়েশন করা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাকে কিন্তু আগে এইগুলাকে এক্সক্লুড করে তারপরে আমাকে চিকিৎসা যেতে হবে। আর ওই যে আমি যেটা বললাম মিসইউজ, কথায় কথায় ভিটামিন ডি, কথায় কথায় ক্যালসিয়াম, হাইপার ক্যালসিমিয়া কিন্তু অনেক রিস্ক বাড়িয়ে দেয়, কার্ডিওভাস্কুলার রিস্ক বাড়িয়ে দেয়, কিডনি স্টোনের রিস্ক বাড়িয়ে দেয়। আমরা দেখছি, আপনি যেমন আগে বলছিলাম যে গ্যাসের ওষুধ যেভাবে খাচ্ছে মানুষ, কিন্তু অনেকে এইভাবে মিসইউজ করছে, একটা যার প্রয়োজন নাই। একটা 25 বছরের একটা মহিলা, তার কিন্তু ক্যালসিয়াম খাওয়ার কোনো অর্থ নেই, অযথা, যদি তার ওই ধরনের কোনো রোগ না থাকে। আমরা কিন্তু এইটা দেখি। কিন্তু তিনি কি নিজে নিজে খাচ্ছেন? হ্যাঁ, নিজে নিজেই খাচ্ছেন, অনেক সময় তাই খাচ্ছেন। এবং অনেক সময় অনেক সময় হয়তো আমাদের কিছু চিকিৎসকের হয়তো হতে পারে, তাদের হয়তো একটা হ্যাঁ হতে পারে, সেই জন্য তাই এই জিনিসটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের রিসোর্স কিন্তু লিমিটেড। হ্যাঁ, তাহলে কাকে আমি বিএমডি করব, এইটা যেমন গুরুত্বপূর্ণ, কাকে আমি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেবো, কাকে আমি ভিটামিন দেবো, এইটাও কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে। তাহলে তখন আমি যে ওষুধগুলো দিব, কোন ওষুধটা দিব, একটা পেশেন্ট অস্টিওপোরোসিস একটা বিসফসফোনেট খাচ্ছে, কতদিন খাবে, তার ফলাফল আমি কীভাবে করব? সে কি ইয়ার্স অ্যান্ড ইয়ার্স খেয়ে যাবে? তাহলে তাকে আমরা যেমন মুখে খাওয়ার একটা বিসফসফোনেট দিলে সেটা দিলে আমরা 3 বছর দিলাম, 3 বছর পরে আমরা বলে একটা ড্রাগ হলিডে দিতে হয় দীর্ঘদিন। এই বিসফসফোনেটের কিন্তু সাইড এফেক্ট আছে, তাহলে সেটাকেও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে এটা শুধু হার্টির শক্ত করছে না, এটা কিন্তু পরবর্তীতে আরও প্রবলেম করে। হ্যাঁ, তাই সেই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এটা দিলে একটা ড্রাগ হলিডে, তখন কিন্তু আবার ওই বিএমডি করে দেখতে হবে যে তার কতটুকু ইম্প্রুভমেন্ট হলো। যদি ইম্প্রুভমেন্ট না হয় তাহলে আবার তাকে আমাদের দিতে হবে। এখন একজনকে আমি বিসফসফোনেট দিলাম, হ্যাঁ, আমরা যে ওষুধগুলো মুখে খাওয়ারগুলো দেই, ইনজেক্টেবল দেই, এটা কাজ করছে না, তখন আমি কি করব? তখন আমাদের অন্য মডালিটি। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা যেটা বলছেন যে হ্যাঁ কত, এটা তো অ্যাকচুয়ালি সঠিক পরিসংখ্যান আমিও বলতে পারবো না, তবে এটা ঠিক যে এই যে বললাম যে তার যদি ওই যে অস্টিওপোরোসিস যদি থাকে, অস্টিওপোরোসিস যদি আমি কারেক্ট করতে পারি, তাহলে কিন্তু তার ফ্র্যাকচার হচ্ছে না। ফ্র্যাকচার হলে তার তো ওই ডিসএবিলিটি, তার যে একটা ফ্র্যাকচারে যে আমরা বলি যে হিপ ফ্র্যাকচার, তার প্রবলেমগুলো বেশি অনেক ক্ষেত্রে ভালো হয় যায় না, ওল্ড এজে অনেক সময় ভালো করা যায় না। তাহলে তার একটা ক্রনিক পেইন, ক্রনিক ডিসএবিলিটি, তার মুভমেন্ট অফ ফ্রিডম তার তো হচ্ছে। তাই এই জিনিসগুলা তার মৃত্যু যুগে একটা মানুষের যখন একটা বয়স্ক মহিলার মুভমেন্ট যখন কমে যায়, তখন কিন্তু তার কার্ডিওভাস্কুলার রিস্ক, তার হার্ট ডিজিজ, তার স্ট্রোকের রিস্ক কিন্তু অনেক বেড়ে যায়, তার মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। তাহলে এই জিনিসগুলো যদি আমি সঠিক সময় চিকিৎসা করতে পারি, তাহলে লং টার্ম কিন্তু তাহলে এই জিনিসগুলো যদি কমিয়ে আনতে পারি, তাহলে তো তার জীবনের আয়ু আরও বেড়ে গেল। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে।
ডাক্তার শাহজাদা সেলিম, আমি যেটি আসলে বারবার বের করবার চেষ্টা করছি যে অবস্থায় আপনি রোগীটিকে পেলেন 50 বা 60 বা 65, যখন জেনে গেলেন তার হাড় ক্ষয়ের অবস্থা কীরকম, এটি রিকভার করে কতটুকু? এটি খুব ভালো একটি প্রসঙ্গ, কারণ যে কোনো চিকিৎসাই আমি যখন চিকিৎসা শুরু করলাম আমাকে কিন্তু রোগীকে বলতে হবে যে আপনার এই রোগ, এই চিকিৎসা, এই ফলাফল আমরা আশা করছি। জি, আশা করলেই হবে তা নয়, কেন হবে না সেটাও কিন্তু আমরা জানি। মানে এখানে এজও তো একটা কনসিডারেবল ফ্যাক্টর। হ্যাঁ, আমি একটা করে আসছি। যেমন ধরুন, একটা রোগীকে সবচেয়ে মারাত্মক হাড় ক্ষয়ের কারণগুলোর মধ্যে বাইরে থেকে যেগুলো আমরা ওষুধ দিয়ে করছি, সেটা আমিন ভাইও অনেকবার বলেছে, আমিও বলেছি, হাবিব সাহেব বলেছেন, সেটা হলো যে এই গ্লুকোকর্টিকয়েড, স্টেরয়েড জাতীয় ওষুধগুলো। তো একটা রোগী আজকে আমরা হাড় ক্ষয় শনাক্ত করলাম, যাকে তার স্টেরয়েড জাতীয় ওষুধ বন্ধ করা যাবে না। আচ্ছা, এবং যেখানে বন্ধ করা যায় না সেটা কিন্তু ওনার জন্য জীবন রক্ষাকারী ওষুধ। তাহলে আমি যে চিকিৎসাই দিই সেই চিকিৎসারই ফলাফল খুব বেশি ভালো হবে না। তো সেটাও কিন্তু আমাকে রুগীকে বোঝাতে হবে। আগে আমাকে তাহলে দাঁড় করাবার চেষ্টা করতে হবে যে আমি এই রুগীটি এই চিকিৎসা দিচ্ছি, ফলাফলটা এরকম। কিন্তু যে রুগীটা শুধুমাত্র মনে করুন একজন 65 বছরের ভদ্রমহিলা, বাকিদের বাংলাদেশি বাকিদের মতোই ওনার সমস্যা আছে, কিন্তু এই যে 45 বা 46 বছরে মাসিক বন্ধ হয়ে গেছে 20-22 বছর যাবৎ, এখন ওনার হাড় ক্ষয় ধরা পড়লো। আমি যদি এই রোগীটার 3-4 রকমের ওষুধ ব্যবহার করি, তো ওষুধের ওই ওষুধগুলোও কিন্তু নির্ধারণ করে কোনটা দিয়ে হাড় ক্ষয় কতটুকু কমানো যাবে এবং ওইটা দিয়ে হাড় কতটুকু বৃদ্ধি করা যাবে, তার সাথে ডোজ প্যাটার্ন, দামেরও একটা সম্পর্ক আছে। তাহলে আমি যদি ওইটা সিলেক্ট করি যে ওনার জন্য এই ওষুধটা আমি দিলাম, দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই সেটি হলো যে হাড় ক্ষয় কমে যাওয়ার হারটা কিন্তু দ্রুত কমে যায়। মানে উনি যদি এই চিকিৎসা না নিতেন তাহলে 3 বছর পরে যে পরিমাণ হাড় ক্ষয় হতো, চিকিৎসা নিয়ে সেটা কিন্তু অনেক কমে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যেখান থেকে আমরা কাজ শুরু করেছি হাড় ক্ষয়ের যে মাত্রা নিয়ে, 3 বছর পরে আমরা যখন পরবর্তী বিএমডি করি দেখা গেল আগের তুলনায় অনেক ভালো। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে যে ওই রোগীটির যেসব আলাদা আলাদা ঝুঁকি ছিল, যেমন খাবারের ঠিক ছিল না, যেমন আমরা বাংলাদেশে যে খাবারগুলো খাই তাতে ক্যালসিয়াম কম থাকে, আমিষ কম থাকে, চা খাওয়াটারও কিছুটা ঝুঁকি আছে, বিশেষ করে যারা খাবার পরপর খায়, অতিরিক্ত চা খেলে, কফি খেলে তাদের হতে পারে। অতিরিক্ত মদ্যপান একটি কারণ, সেটি আমরা বাংলাদেশে খুব বেশি বড় কারণ নয়, কিন্তু ধূমপান একটি কারণ, এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় কারণ। তাহলে এগুলো যদি বন্ধ করতে পারি, ওনাকে শারীরিক পরিশ্রম, বিশেষ করে ওজনের বিপরীতে যে ব্যায়ামগুলো করতে হয়, যেমন বুক ডনের মতো এরকম, এগুলো যদি করে যেগুলো হাড়ের ঘনত্ব বাড়তে সাহায্য করে সেটি। এবং বাকি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ, সেটি হলো কেউ এমনিতে খায়, কেউ ডাক্তার লিখে দিয়েছে সেজন্য খায়, কেউ অন্য খায় বলে খায়, এরকম করে গ্যাসের ওষুধ খাচ্ছে এবং এটি মানে একটা সামাজিক ব্যাধির মতো হয়ে গেছে কিছু হলেই খায়। এবং আমাদের আমরা যদি বলি একটি কারণ যেটি হাড়কে ধ্বংস করছে বাংলাদেশে, সেটি কিন্তু এই ওষুধটি হবে। তাহলে আমি যে রোগীটির চিকিৎসা শুরু করলাম আজকে, তাকে যদি বলি যে বিশেষ প্রয়োজন বাদে অথবা নির্দিষ্ট সময়ের কাঠামোর বাইরে গিয়ে আপনি এই ওষুধটি সেবন করবেন না। স্যার, এখানে আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাই, যেটি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা মেডিসিনের চিকিৎসকরা বলেছেন, মানে ব্যথার ওষুধ দিলেই সাথে সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হবে। এটি তো একেবারে মানে এটি রোগীও মুখস্থ এরকম, আবার অনেক চিকিৎসকেরা দিয়ে থাকে, কিন্তু এটি যে ঠিক না, মানে এই ব্যাপারে একটু ব্যাখ্যা জানতে চাই। এই ক্ষেত্রে ওই সবার ক্ষেত্রে তো ব্যাপারটা এরকম না, যেমন এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যদি আমি জেনে নেই যে উনি আগে থেকে গ্যাসের ওষুধ খাওয়া রোগী কিনা। জি, যে যাদের লাগেনি তাদের কিন্তু এখন ব্যথার ওষুধ দিলেও নাও লাগতে পারে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো যেমন প্যারাসিটামলও তো ব্যথা কমে, ডাইক্লোফেনাক সোডিয়ামগুলো দিয়েও ব্যথা কমে, তাই না? আবার ব্যথার জন্য ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে। তাহলে এই ব্যথার ওষুধগুলো আবার কিছু আছে যে কেন্দ্রীয়ভাবে কাজ করে। তো কেন্দ্রীয়ভাবে যেগুলো কাজ করে ব্যথা কমায়, কিন্তু অ্যাসিডিটি হওয়ার কোনো সম্ভাবনা নাই, একদম জিরো। কিন্তু যেগুলো সরাসরি কাজ করে সেগুলোর ক্ষেত্রে ওর মাত্রার, ওই ওষুধের মাত্রা কতটুকু, কাজ করার সামর্থ্য কতটুকু, তার সাথে মিলিয়ে আমাকে অনুমান করতে হবে। যে সাধারণ যে অ্যাপ্রোচ, যে যখনই ব্যথার ওষুধ খাবে সেটি খাবার খাওয়ার পরে খাবে, এটি কিন্তু গ্যাসের সম্ভাবনা অনেকটা কম, এমনিতেই কমে। মানে ঝামেলা যেটা হয়েছে যে রোগীর মানে এটা একটা মিসকনসেপশন তৈরি হয়েছে, আমি ব্যথার ওষুধ খাচ্ছি মানে আপনি যদি ওষুধ নাও দেন উনি গিয়ে আপনার লেখা, হ্যাঁ, উনি ভাবে কি ডাক্তার হয়তো কোনো কারণে এটা লিখতে ভুলে গেছে। ডাক্তার আহসানুল হক আমিন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটা ভালো প্রসঙ্গ বলছিলেন যে ওয়েট বিয়ারিং, মানে এরকম কতগুলো পথ আছে যিনি এখনো 50-এ পৌঁছে যান নাই, বা হয়তো আমার সন্তান
মানে এখন থেকে আমি চিন্তা করলাম যে তার বোনসগুলো যেন ঘনত্ব ভালো থাকে, কত রকম পথ আছে? বা বাংলাদেশের মানুষ যেমন ওষুধ পছন্দ করে, যে ঠিক আছে ওষুধ দেন আমার হাড় ক্ষয় ভালো হোক, ওষুধের রোলই বা আসলে কতটুকু? ওষুধের রোল আছে একটা সামান্য, লাইফস্টাইল ভেরি ইম্পর্টেন্ট। জি, সুষম খাদ্য, যেই খাদ্য তালিকায় আপনার প্রোটিন থাকবে ভালো মতো, আপনার ক্যালসিয়াম থাকবে ভালো মতো, লবণ কম থাকবে। লবণ কিন্তু ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে বাধা দেয়। আমরা কিন্তু জাতিগতভাবে একটা সময় তো ছিল ভাতের পাশে লবণ নিয়ে এটা একটু কমেছে বসে আর কি থাকতো, এখন প্রচারের জন্য চিনির অনেকটাই সাথে কোনো কমেছে। রিলেশন আছে হাড় ক্ষয়ের? অবশ্যই আছে। এই জিনিসগুলো আপনার ক্যালসিয়াম অ্যাবজর্পশন করতে বাধা দিবে, আপনার হাড্ডি ক্ষয় বাড়বে। যেটা বলছিলাম যে একটা হলো সুষম খাদ্য, রেগুলার লাইফস্টাইল, তার ভেতরে আছে আপনি অন্তত দৈনিক আধা ঘন্টা হাঁটবেন। শুধু হাঁটাতে হবে না, কিছুটা ওয়েট বিয়ারিং এক্সারসাইজ বলে হাড্ডিকে শক্ত করবার জন্য। যেমন আপনি একটু হাতে কিছু ওজন নিয়ে আপ ডাউন করবেন। হ্যাঁ, আর যদি খুব ওই আমি আপনাকে বললাম যে ইয়াং 25 বছর বয়স পর্যন্ত কিন্তু হাড্ডি তৈরি হয়, আমার পুঁজি তৈরি হচ্ছে, এই পুঁজিতেই আমার আল্লাহ দিলে যদি আমি 60-70 বছর বাঁচি সেটাই চলবে। ওই সময়টা আমরা যদি একটু এক্সারসাইজের জায়গা করে দিতে পারি, ইজি অ্যাক্সেস হয়, একটু বুক ডাউন অথবা ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, ডাম্বেল, এই ধরনের যদি অল্প বয়সী ছেলেদের মধ্যে যদি আমরা তৈরি করে দিতে পারি, এটা একটা। আর হচ্ছে সূর্যের আলোর এক্সপোজার। ভিটামিন ডি এমন একটা ট্রিকি জিনিস, আপনি কোনো একটা বিশেষ পদ্ধতির উপর নির্ভর করতে পারবেন না। শুধুমাত্র খাবার থেকে যে ভিটামিন ডি পাবেন, ভিটামিন ডি রিচ ডায়েট খেলে যে হলো, শুধুমাত্র সানলাইট, তাও আবার একটা উইন্ডো পিরিয়ড আছে। সেলিম ভাইয়ের এটা নিয়ে অনেক কাজ আছে, যে দিনের একটা বিশেষ সময়ে সকাল 10টা থেকে দুপুর 2টো হয়তো 3টার সময় 10 থেকে 15 মিনিট আপনি মুখ, হাত, ঘাড়, এই জায়গাগুলোকে আলো ফেলতে দেয়া, এই জায়গাগুলো শরীরের 18%-এর বেশি অংশে পড়তে হবে আপনি সূর্যের আলো লাগাবেন ভিটামিন ডি পাওয়ার জন্য। কাজেই লাইফস্টাইল, ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ডেফিসিয়েন্সিগুলো আছে কিনা আমি পরীক্ষা করে দেখতে পারবো, ক্যালসিয়াম কম আছে কিনা, ভিটামিন ডি কম আছে কিনা, অথবা কোনো হরমোনের এগুলোর কি একটা কম্বো প্যাকেজ আছে নাকি আলাদা আলাদা পরীক্ষা করে জানবে একটা মানুষ যে ক্যালসিয়ামের কি অবস্থা? ভিটামিন ডি এরটা তো আমরা জানি আলাদা পরীক্ষা হয়। ক্যালসিয়াম আমরা করে দেখব। আর খুব নির্ণয়ের জন্য হাড়ের ঘনত্বটা আমাদের এখন কয়েকটা পদ্ধতি আছে, কিন্তু সবচেয়ে স্ট্যান্ডার্ডাইজ যেটা সেটা হচ্ছিল বিএমডি। বিএমডি হাড়ের ঘনত্বটাকে চেক করে, কারণ অস্টিওপোরোসিস অর্থ হাড্ডিটার ফুটোগুলো বড় বড় হয়ে যেই হাড় একসময় পাথরের মতো শক্ত ছিল সেটা এখন ভঙ্গুর চকের মতো গুঁড়া গুঁড়া, হয়তো টোকা দিলে ভেঙে যাবে, এই অবস্থায় চলে যায়। তো সেটা নির্ণয়ের একটা চমৎকার পরীক্ষা আছে বিএমডি। কিন্তু ওই যে বললাম শুধু ওষুধ, ওষুধ পর্যন্ত আমরা যাব না, কারণ ওষুধগুলো ব্যবহার করা খুব ট্রিকি। এটা সবার জন্য এটা অনেক কিছু হিসাব করতে হয়, তার কিডনি ফাংশন কীরকম, তার গ্যাস্ট্রিক আলসার ডিজিজ আছে কিনা। আমরা ওষুধের নিয়ম বলি যে আপনি ওষুধটা খেয়ে 1 ঘন্টা বসে থাকবেন, হাঁটাহাঁটি করবেন, সেইটুকুন সম্ভাবনা কিনা। বেড রিডেন পেশেন্টকে আপনি আবার এই ওষুধ দিতে পারবেন না। ওষুধগুলির দামে ভ্যারিয়েশন আছে। ওষুধগুলো আবার কোনোগুলো আছে হাড্ডি তৈরি করে, আবার কোনোগুলো আছে হাড্ডির ক্ষয়কে প্রিভেন্ট করে। তো কোন ওষুধ আপনি কাকে দিবেন সেটাও একটা হিসাবের বিষয় আছে, এবং কতদিন দিবেন সেটাও একটা হিসাবের বিষয় আছে। এবং ডিউরেশনটা কেমন, মানে যাদের ডিউরেশন দেখেন, এই হাড্ডি ক্ষয় তৈরি হয়েছে বহু বছর ধরে, এটা বহু বছরের একটা অ্যাকুমুলেটেড একটা কাজে। আমরা চট করে আপনি যে প্যারাসিটামলের মতো ইফেক্ট আশা করবেন, জ্বর হলো খেলাম ভালো হয়ে গেলাম, তা না, সেটা এরকম না। ধৈর্য ধরে অন্তত কাপল অফ ইয়ার্স 3 থেকে 5 বছর ওষুধ খেতে হবে। একই সঙ্গে ভিটামিন ডিও তো চালিয়ে যেতে হবে অবশ্যই। অনেক ক্ষেত্রে যদি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে এই ওষুধ কিন্তু কাজ করবে না। ওষুধ শুরু করার আগে আমাদের পরীক্ষা করে দেখতে হবে তার অ্যাডিকুয়েট ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আছে কিনা। যদি না থাকে আগে আমি সেটাকে সাপ্লিমেন্ট দিব, আগে সেটা পূরণ করব। তারপরে ওষুধগুলির সাইড ইফেক্ট আছে, অস্টিওনেক্রোসিস অফ দ্য জ, এগুলো আমি বলতে চাচ্ছি না, সাইড ইফেক্ট হচ্ছে কিনা, তার আলসারের দিকে যাচ্ছে কিনা, কিডনি ফাংশনাল, এগুলো আর বিশেষজ্ঞ চিকিৎসার দিকে, সেগুলি তো আমরা
করবই, কিন্তু বারে বারে এক কথাই বলছি যে সচেতনতা যেন সেই পর্যায়ে না সেই পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি অর্থাৎ শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অধ্যাপক হাফিজুর রহমান, আপনার কাছে জানবো যে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, আমরা খুব মজার ব্যাপার হচ্ছে যে আপনাদের সাথে যত এপিসোড করছি আমরা দেখছি যে আপনারা এক একজনকে এক একটা মানে একটা টাস্ক ফোর্স গঠন করে সেটার আহ্বায়ক বা কনভেনর করে দিয়েছেন আর কি। মানে হাড় ক্ষয়ের বিষয়টা কি আসলে এরকম পর্যায়ে গেছে কিনা, বা আপনারা এটা নিয়ে আপনারা কি করছেন? আমিন ভাই হলে যদিও আপনি মানে সেই দায়িত্বে আছেন, কিন্তু স্যারের কাছে জানতে চাই যে আপনারা কি করছেন আসলে হাড় ক্ষয় নিয়ে আলাদা। এই রোগটা আন্ডার ডায়াগনোসড, আন্ডার ট্রিটেড, তাহলে এটাকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করতে গেলে তাহলে আমাদের যদি আমরা এটার প্রথম যে জিনিসটা সেটা অ্যাওয়ারনেস বাড়ানো, তো আমাদের টাস্ক ফোর্সের কাজ কিন্তু এটাই, হ্যাঁ, যে একটা হলো আমরা কিন্তু প্রতি বছর এই প্রোগ্রামগুলো করি আমরা অ্যাওয়ারনেসের জন্য। এই যে বললাম যে আমাদের গোল টেবিল বৈঠক হয়, তারপরে একটা হলো যে আমাদের এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সেলিম যে কথাটা বলছিল, এখানে রিসার্চে কিন্তু একটা রোল আছে এখানে, হ্যাঁ। তো বাংলাদেশের কত মানুষের, আমরা কিন্তু বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স জানি না, আমরা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স। সেই রিসার্চটা কে করে দিবে? এটা তো কখনো বিশ্ববিদ্যালয় করছে, বা কিন্তু আপনারাও কি এটাকে প্যাট্রোনাইজ করছেন? হ্যাঁ, আমাদের সোসাইটির তরফ থেকে আমাদের কারো পার্সোনাল ডোনেশন আছে এখানে কিন্তু আমাদের প্রাক্তন যে একজন আমাদের ওনারও অনেক কারো ডোনেশন আছে। আমাদের সোসাইটির যে কিছু ফান্ড থাকে সেখান থেকে কিন্তু আমরা অ্যালোকেট করছি যে কেউ যদি আমরা কিন্তু প্রতি বছর যে আমাদের যে কনফারেন্স হয় সেখানে যে নিউ রিসার্চারদের তাদের কিন্তু আমরা কিন্তু তাদের অ্যাপ্রিসিয়েট করি, এবং যারা রিসার্চ করে তাদের কিন্তু ফান্ডেরও আমরা টাকা দিই। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু সেটা করতে চাই। একটা হলো রিসার্চ আমাদের এখানে করতে চাই, দুই হলো অ্যাওয়ারনেসটা, যে কীভাবে আমাদের ডাক্তারদের ভিতরে অ্যাওয়ারনেস, সাধারণ মানুষের ভিতরে অ্যাওয়ারনেস, সেটা কিন্তু আমরা এই যে ধরেন এই যে আজকে যে প্রোগ্রাম, এটা কিন্তু একটা অ্যাওয়ারনেসের অংশ। এরকম আমরা গোল টেবিল বৈঠক করছি বিভিন্ন মিডিয়ার, অন্যান্য মিডিয়ার সাথে। আর ওই যে বললাম যে এই জিনিসগুলা কীভাবে আরও করা যায়, আরও ফোকাসড হয়ে, কিন্তু এটা কিন্তু আসলে শুধু একটা সোসাইটির কাজ না, এটা কিন্তু তো আমার মনে করি যে হোল বাংলাদেশেই মানে একদম গ্রাম পর্যায়ে এই অ্যাওয়ারনেসটা। কারণ ওই যে বললাম যে গ্রামের মানুষের ভিতরে অস্টিওপোরোসিস বেশি হচ্ছে, তারা বেশি রিস্কি, তাহলে ওই জায়গাগুলো কী করতে হবে। আমরা কিন্তু অতটা পর্যায়ে যেতে পারিনি, কারণ এন্ডোক্রাইনের সংখ্যা কম, কিন্তু আমরা চেষ্টা করছি একটু এটা ফোকাস করে জানি আমরা আগাতে পারি। ডাক্তার শাহজাদা সেলিম, একেবারে বিশেষ ঝুঁকিপূর্ণ কারা, এবং আপনি জানেন যে 50 বছর বয়স যখন কারো হয়ে যায়, এটাকে যদি আমরা একটা রেড লাইন আসলে ধরি, সেক্ষেত্রে ডায়াবেটিস তো ম্যান্ডেটরিলি আমরা দেখছি, বা অন্যান্য অনেকগুলো মানে কোমরবিড কন্ডিশন থাকছে। সেই অবস্থায় মানে হাড় ক্ষয় রোগ ম্যানেজ করাটা আপনাদের জন্য বা কতটা কঠিন হয়ে যায়? আমি এটাকে দুভাবে বলি। একটি হলো বৈশ্বিক পরিপ্রেক্ষিতে, আর আমরা আসলে বাংলাদেশকে এখানে বেশি হাইলাইট করতে চাই। তাহলে মাসিক পরবর্তী 6 বছরের পরে, মানে কারো যদি 46 বছরে মাসিক বন্ধ হয়ে যায়, তাহলে 52 বছরের পরে হাড় ক্ষয় শুরু হতে পারে। এটা কিন্তু গড়পড়তা একটি হিসাব। কিন্তু একটা জিনিস দেখেন, এটা হয়তো গাইনির ডাক্তাররাও কোনো সময় আলোচনা করতে পারে, অথবা আমরা হয়তো পরে কোনো একদিন আলোচনা করব যে যদি এরকম হয় যে গড়ে 45 বছরে বাংলাদেশি মহিলাদের মাসিক বন্ধ হচ্ছে, কিন্তু কারো যদি 35 বছর হয়ে যায়, এটা কিন্তু সংখ্যায় ইয়েতে পড়বেন কিনা, এটা কিন্তু আলোচনায় খুব বেশি আসছে না। ওই ভদ্র মহিলা কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ একজন মহিলা, এবং সময়ের প্রাকৃতিক সময়ে যত আগে হবে, এবং এটা হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হচ্ছে, এরা সবাই বাড়তি ঝুঁকিতে আছে। এবং কিছু কিছু দেশের বিশেষজ্ঞগণ বলেছেন যে আপনি যদি মনে করেন এই স্টেরয়েড ওষুধটা বেশি দিন দিতে হবে, তাহলে আজকেই একটি বিএমডি করে নিয়ে ওনার আজকের অবস্থা জানেন, জেনে সিদ্ধান্ত নেবেন স্টেরয়েডের সাথে সাথে হাড় ক্ষয় বন্ধ করার ইনজেকশন বা ট্যাবলেট উনি সেবন করবে কিনা। আরেকটি হলো আমাদের দেশের অপুষ্টিজনিত যে সমস্যাটা, এখন কিন্তু দৈহিক স্থূলতা নিয়ে আমরা বেশি আলোচনা করছি। এর অর্থ এই না যে সবাই পুষ্টিহীনতার রোগী নাই, এই পুষ্টিহীনতাটা কিন্তু হাড় ক্ষয়ের, আমিন ভাই কিন্তু কয়েকবার বলে ফেলেছে। তাহলে এই সাধারণত 24 থেকে 27 বছর বয়স পর্যন্ত ওনার হাড় বৃদ্ধি হবে। এই সময় যে অপুষ্টিতে ছিল এই সংখ্যা কিন্তু কম নয়, তারা কিন্তু ওই হাড়েরও অপুষ্টি নিয়ে সামনে আগাচ্ছেন আর কি। 34 থেকে 35 বছর বয়স পর্যন্ত এটা একই জায়গায় থেকে যাবে, এরপরে ঘাটতি শুরু হবে। তাহলে আমরা যদি চেষ্টা করি যে আমরা ঝুঁকিপূর্ণ গ্রুপ ধরতে চাই, তাহলে কিন্তু যারা স্কুলে যায়, কলেজে যায়, তারা তাহলে ওদের মধ্যে কাদের অপুষ্টি আছে কিনা, মানে যেগুলো পরবর্তীতে ঝুঁকি হিসাবে দেখা দিবে, সেটাকে কিন্তু টার্গেট করতে হবে। এটা একটি প্রতিরোধের ব্যবস্থা। চিকিৎসার ব্যবস্থা আছে,
ডায়াবেটিসের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস তীব্র ঝুঁকি তৈরি করে। টাইপ 2 ডায়াবেটিসে যাতে দীর্ঘদিন আনকন্ট্রোল আছে তাদের ক্ষেত্রেও ঝুঁকি আছে। এখন ডায়াবেটিসের জন্য আমরা অনেকগুলো ওষুধ দিই, ইনসুলিন থেকে শুরু করে ট্যাবলেট। এখানে এটাও কিন্তু ইন্টারেস্টিং, আমরা হয়তো যেহেতু বিভিন্ন গ্রুপের মানুষ শুনতে কত গভীরে যাব না, কিছু কিছু ওষুধের সাথেও কিন্তু হাড় ক্ষয়ের সম্পর্ক আছে। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু যখন ওষুধ লিখি আমরা কিন্তু এটা বিবেচনা করে লিখি, সকল সময় সকলকে তথ্য দেওয়া হয় তা নয়, কিন্তু এই ওষুধটি এখন দিব না কারণ এটি হাড় ক্ষয় বাড়াতে পারে, এরকম কিন্তু দুই একটা ওষুধ আছে। শুধু আমাদের নয়, আমরা যেমন একটু গ্যাসের ওষুধের কথা বললাম, আরও অসংখ্য ওষুধ আছে যে ওষুধগুলো ইন দ্য লং রান হাড়ের ঘনত্ব কমাবে। তাহলে যে রোগীগুলো ওই ওষুধগুলো খেতে হচ্ছে সে কিন্তু বাড়তি ঝুঁকি আলা রোগী। এখন আরেকজন মানুষ মনে করেন ওনার মানসিক অবস্থা ঠিক নেই, কখন খায় কখন খায় না, কখন ঘুমায় কখন ঘুমায় না, তার ক্ষেত্রে বাকি ঝুঁকিগুলোর মধ্যে হাড় ক্ষয়ের ঝুঁকিও বেশি। তাহলে আমরা যদি সামগ্রিক অর্থে এই বড় দাগের ঝুঁকিগুলো বলি, মহিলারা বেশি ঝুঁকিতে, মহিলাদের মধ্যে দ্রুত মাসিক বন্ধ হয়ে গেছে তারা আরও অতিরিক্ত ঝুঁকিতে, পুরুষদের ক্ষেত্রে হাইপোগোনারিজম আছে তারা ঝুঁকিতে, যারা স্টেরয়েড সেবন করছেন যে কোনো না কারণে হোক তারা বেশি ঝুঁকিতে, আর যাদের দীর্ঘস্থায়ী বড় বড় রোগ আছে যেগুলো তার খাদ্য নালীর সাথে সম্পৃক্ত, মানে অপুষ্টির ঝুঁকি বাড়াচ্ছে, সবগুলোই বাড়তি ঝুঁকি তৈরি করছে। আর আমরা বেশি দিন বেঁচে থেকে আরো বেশি ঝুঁকিতে পড়ে যাচ্ছি। আমি শেষ প্রশ্ন ডাক্তার আহসানুল হক, আমাদের মধ্যে কাছে 2 মিনিট সময় আছে, যে আমরা যে কাজই করতে চাই, যেমন আমরা একটা কথা ইদানিং বলার চেষ্টা করছি যে পলিটিক্যাল উইল ছাড়া, রাজনীতিবিদরা সচেতন না হলে বা রাষ্ট্র না চাইলে আসলে এটি হয় না। আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে কখনো কখনো আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যারা হন, আমরা এক অর্থে বলি আমাদের লস হচ্ছে একজন ক্লিনিশিয়ানকে আমরা অধিদপ্তরে পাঠালাম বা মন্ত্রণালয়ে কাজ করছেন, আবার একই সাথে আবার দেখা যায় যে উনি আবার তার সাবজেক্ট বা ওই ইস্যুগুলোকে কিন্তু অনেক কারেক্টলি মেজারগুলো নিয়ে থাকেন আর কি। রাষ্ট্রকে হাড় ক্ষয়ের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে 50-এর পরেই আমাদের অভিভাবক যারা তারা ভালনারেবল কন্ডিশনে থাকেন, মানে এটিকে সরকারকে সম্পৃক্ত করা যায় কিভাবে, ওই প্রোগ্রামের মধ্যে এটিকে কিভাবে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে টাস্কফোর্সের একজন কনভেনর হিসেবে আপনার রোল বেশি, আপনি কি করতে চান বা কি করবেন? আমাদের হাতে ডেটা নেই, আমরা যে বলছি 55 বছর 65 বছর, এগুলি কিন্তু আমাদের ধার করে আনা ডাটা। জি, মানে সেই ডেটার ক্ষেত্রে তো সোসাইটি কাজ করতেই পারে। সোসাইটি হলো একটা সংগঠন, কিন্তু আমাদের মাথার উপরে রাষ্ট্র, সমাজ, মিনিস্ট্রি, তাদেরকে এগিয়ে আসতে হবে একটা ব্যাপক ভিত্তিক একটা সার্ভে করে যে আমাদের বোন হেলথ কোন বয়সে কতটুকুন থাকে, আমাদের মেনোপজের এক্স্যাক্ট বয়স কত, আমাদের এই ওয়েস্টার্ন ডাটার সাথে আমাদের ডাটার তুলনা করা, এটা কোনো সোসাইটির একার পক্ষে সম্ভব অবশ্যই সম্ভব না। এই জন্য তো আমি বলছি যে এটা বড় ধরনের ইনভলভ করা, একেবারেই বলি যে সরকারি ইনভলভমেন্ট ছাড়া, সরকারি যেই মেশিনারিগুলো আছে সেগুলো ব্যবহার ছাড়া আমাদের পক্ষে সম্ভব না। এটা আমরা মানে সেই ইনভলভমেন্টের ক্ষেত্রেই তো অবশ্যই সোসাইটি রোল প্লে করতে পারে, সোসাইটি ছোট্ট সংগঠন হলেও সোসাইটি ক্যান অ্যাক্ট অ্যাজ আ কি বলবো মিডলম্যান, হ্যাঁ, ব্রিজ করতে পারে। কিন্তু যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা ডিজি হেলথের যেই পুরো সিস্টেমটা আছে, পুরোটাকে আমাদের কাজে লাগানোর ক্ষমতা কিন্তু সরকারের কাছে, ডাটা কালেকশন। তবে সেখানে অবশ্যই আপনাদেরকে এটার আওয়াজটা তুলতে হবে। হ্যাঁ, এই একটা। আরেকটা হচ্ছে যে ওই প্রিভেনশনের ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগে আমরা কিছু করতে পারবো না। আপনি সুন্দর এমন একটা পরিবেশ তৈরি করে দেন না যে আমাদের মা বোনরা, আমাদের নানি দাদিরা বিকালে একসাথে ওইখানে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে, হাঁটবে, সেটা কিন্তু একেবারেই নন এক্সিস্টেন্ট। আমাদের ইয়াং ছেলেপেলেরা একটা ভালো জিমনেশিয়ামে গিয়ে একটা ভালো খেলাধুলা করবে, ইনডোর খেলার মাঠের তৈরি করবে। দেখুন, একটা খুব চমৎকার আমাদের এক এন্ডোক্রাইনোলজিস্ট দেখিয়েছেন যে আপনি ধানমন্ডি অঞ্চল অথবা মিরপুর অঞ্চলে আপনি ফাস্টফুডের দোকান কতগুলি আছে গুগলে সার্চ দেন, দেখবেন যে অসংখ্য, বাট খেলার মাঠের একটা সার্চ দেন, দেখবেন যে ভেরি ফিউ। তো এই জিনিসগুলো বাস্তবতা, রাষ্ট্রকে নানা দিক থেকে চিন্তা করতে হবে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা যখন বলছি আসলে এক্সারসাইজের এলিমেন্ট বা পরিবেশ দেয়া, এখন পরিবেশবিদরা আবার বলছেন যে আপনি সকাল 7টা পর্যন্ত হাঁটতে বের হবেন না, কারণ সেই সময় পর্যন্ত দূষণ অনেক বেশি থাকে। আমাদের পরিস্থিতি এতটা বেশি ভয়াবহ, আমাদের দূষণের দিকেও নজর রাখতে হবে, দূষণ রোধে, কারণ এই জায়গাতে আমরা চ্যাম্পিয়ন হয়ে বসে আছি। পাশাপাশি পরিবেশ তৈরি করা, হাঁটার, তারপরে হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অথবা হচ্ছে ওয়েট বেয়ারিং এক্সারসাইজ সহ, মানে আমাদের এই সামগ্রিক পরিবেশ রাষ্ট্র যদি তৈরি না করে, আমরা যদি গবেষণাও করে যাই বা অন্যান্য অনেক ব্রিজ হয়তো তৈরি করলো এন্ডোক্রাইন সোসাইটি, আসলে
কাজের কাজ কিছুই হবে না। আমরা চাইছি বা চাইবো এই আমাদের প্রত্যাশা পূর্ণ হবে এবং আমাদের মায়েরা, আমাদের অভিভাবকেরা যারা এই ভালনারেবল কন্ডিশনে পড়ে গেছেন তারা সুস্থ থাকবেন। আগামীতে আমরাও তো সেই বয়সে যাচ্ছি, আমরা যেন সুস্থ থাকতে পারি এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।